সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখবার জন্য। সঙ্গে রয়েছেন অধ্যাপক মনতোষ কুমার দে। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো। আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং একবার যে শিক্ষক, আজীবন শিক্ষক। আজীবন। কিন্তু আপনাদের সঙ্গে এই সময় এই দুটোকে যদি পার্থক্য নির্ণয় করতে বলে, আপনি কিভাবে করবেন? এই পার্থক্যটা একেবারে বেসিক পার্থক্য। কেননা শিক্ষকতা তো পেশা না, এটা ব্রত। সুতরাং এইখানে সেই ব্রতটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রাণ ধারা তো সৃষ্টি করা, এই জিনিসটার একটা ঘাটতি এখন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সে সময়ে সবাই শিক্ষকতাকে গৌরবের বিষয় মনে করত, কিন্তু এখন সেটা একটা অবহেলার বিষয় হয়ে গেছে। এই ধারাটা একটু অন্যরকম হয়ে গেছে। এর জন্যই আমরা এখন বেশ কষ্ট পাই। শিক্ষকদের নিয়মিত লেখাপড়ার মধ্যে থাকতে হবে। আমি লেখাপড়া বলবো না, অধ্যয়নের সঙ্গে যুক্ত হবে। পড়া আর অধ্যয়ন দুটো আলাদা জিনিস। অধ্যয়ন হচ্ছে নিবিষ্ট চিত্তে সেইটাকে আয়ত্ত করা, আর পড়া পাঠ করে এবং আয়ত্ত করবার পর ক্লাসে ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া। রাইট। আরো একটা ব্যাপার কি আপনার মনে হয় না যে আমরা একটু শিক্ষার দিক থেকে প্রচন্ড রকম কমার্শিয়াল হয়ে উঠেছি? হ্যাঁ, সেটাই বলছিলাম যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে যে মানুষগুলোকে আমরা তৈরি করছি, সেই মানুষগুলো মূলত অর্থ উপার্জনের দিকটাকে গুরুত্ব দিচ্ছে। প্রকৃতপক্ষে যে কাজটা তার শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়ানো, সেই জায়গাটায় তাদের একটা অবহেলা বা ঘাটতি লক্ষ্য করছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অধ্যয়ন, সেই অধ্যয়নের একটা প্রচন্ড ঘাটতি আছে আমাদের এই সময়ের যারা শিক্ষক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক কিংবা প্রাথমিক বিদ্যালয় হোক, সর্বত্র এই ঘাটতিটা আছে এবং আপডেট হতে পারছে না। তো ফলে সমাজের যে একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, সেটা কি এর কারণ, অন্যতম একটা কারণ বলে মনে করেন? অবশ্যই শিক্ষাটাকে জীবনের সঙ্গে মেলাতে পারেনি বলে এই শিক্ষা আমাদের সমাজে নানা রকম অসাম্যের সৃষ্টি করছে, নানা রকম বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই জায়গাটায় আমাদের কাজ করবার আছে এখন। অধ্যাপক মনতোষ কুমার দে, আপনি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং অনেকদিন ধরে ছিলেন এবং এখনো আছেন, আমি জানতে চাইছি যে শিক্ষার শুরুটা তো প্রাথমিক বিদ্যালয়, আমাদের এই অঞ্চলে বা সারা পৃথিবী জুড়েই। আপনার কি মনে হয় না, বা আপনি কখনো কি অনুভব করেছেন যে আমাদের প্রাথমিক শিক্ষাটা, প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থাটা খুব বেশি অবহেলিত? হ্যাঁ, যথার্থই বলেছেন। প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা যে উদ্যোগটা আমরা দেখতে পাচ্ছি, সেই উদ্যোগের মধ্যে ঘাটতি আছে। আমরা নিজেদের প্রকৃতি, নিজের দেশের ভৌগোলিক অবস্থান, এইগুলোর প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি না। তাদেরকে প্রকৃতির সঙ্গে একাত্ম করতে পারি না। সে গাছ চেনে না, ধান ক্ষেত চেনে না, এই ধারাগুলো দিয়েই তো। কিন্তু এদের উপর পাঠ্য বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে এদেরকে অত্যন্ত পিষ্ট করে যাচ্ছে। এইখানে আরো একটা ব্যাপারে যে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে শিক্ষক নিয়োগ করা হয় প্রাথমিক স্কুল সমূহে বা প্রাথমিক বিদ্যালয়, সেই শিক্ষকরা খুব যথেষ্ট ব্যুৎপত্তিগতভাবে প্রস্তুত নয়। এক ধরনের, যখন ওই শিক্ষকরা অন্যান্য জায়গায় চাকরি না পেয়ে প্রাথমিক স্কুলে আসেন এবং ভিতটা তখন ভালোভাবে গড়ে ওঠে না, অথচ ওই ভিতটাই হওয়া উচিত ছিল শ্রেষ্ঠতম ভিত। শক্ত হতে হবে, তার উপরই গড়ে উঠবে একটা মানুষের জীবন।
একই সঙ্গে স্বপ্ন, স্বপ্ন, তাই না? সেই স্বপ্ন, স্বপ্ন দেখাতে হবে। রাইট, সেই স্বপ্নের ফেরিওয়ালা যারা হবেন, কেমন স্বপ্ন যারা বুনে দেবেন, তারা তো শিক্ষক। আমরা ফেরিওয়ালা। ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা। আমরা প্রত্যেকটি সবুজ বৃক্ষের মধ্যে, ওরা তো, শিশুরা তো বৃক্ষ, বৃক্ষ, হ্যাঁ, ওদের অস্তিত্বের ভেতরে আমরা এই স্বপ্ন ফেরি করব, চারা গাছ। চারা গাছ। কিন্তু সেইটা হচ্ছে না কেন? আমাদের শিক্ষকরা সেই স্বপ্নটা বুনে দিতে পারছেন না কেন? তাদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে তারা এই গতানুগতিক ধারাটাকে অনুসরণ করে চলতে চায় এবং একটা সময় কাটিয়ে নিয়ে একটু নিরাপদভাবে জীবন যাপন করবে, এইটুকু। আদর্শটা সেইখানে নেই, এইখানেই হচ্ছে সমস্যা। এবং প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে নারী শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল, একটা দৃষ্টিভঙ্গি ছিল এরকম যে নারীরা মাতৃত্বের ছায়া এবং খুব মমতার সঙ্গে আমাদের শিশুদের গড়ে তুলবেন, শেখাবেন। সেই ব্যাপারটা সম্ভবত আমরা পিছিয়ে পড়েছি। হ্যাঁ, সেই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়েছে। আমরা দেখছি নারী শিক্ষকদের মধ্যে আহ, যে সিনসিয়ারিটি আমরা আশা করেছিলাম সেটা পাচ্ছি না, কেননা তার একটা সংসার আছে। সেই সংসারের চিন্তাটা তার উপর চেপে বসে। নারী শিক্ষকের মধ্যে শিক্ষক সত্তাটা চাপা পড়ে তার ব্যক্তিগত জীবনের, সংসারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে নিয়েই তারা সামনে যেতে চায়। আর একটা বিষয় হচ্ছে এই, যে তারা কখনো ভাবে না যে এই শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব আমাদের, এবং আমার এর জন্য রাষ্ট্র তাকে একটা অর্থ দিয়ে যাচ্ছে, এবং তারপরেও তাদের একটা অবহেলা, কেমন যেন অবহেলা। আসলে দরিদ্র মানুষকে দেখলে আমরা একটু কেমন যেন অবহেলার চোখে দেখি। কেন, প্রাইমারি স্কুলের শিক্ষকেরা ওই সব শিক্ষার্থীদের পাঠদান করে যারা হচ্ছে দরিদ্র। সেই দরিদ্র ঘরের সন্তানদের ব্যাপারে প্রাইমারি স্কুলের শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার দরকার ছিল। আহ, আপনাকে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে আহ, সুজন, সুনাগরিকের জন্য একটি সংগঠনের সঙ্গে আপনি ঠাকুরগাঁয়ে জড়িত ছিলেন, এখনো কি আছেন? না, এখন নেই। এবং সেটা মোটামুটি একসময় বাংলাদেশে খুব সাড়া তুলেছিল। আপনার কি মনে হয় যে আমরা সত্যিকার অর্থেই সুনাগরিক হয়ে উঠেছি সর্বক্ষেত্রে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে? সুনাগরিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমের এই অভাবটা, দেশকে ভালোবাসার যে একটা অঙ্গীকার বা কমিটমেন্ট, এই জিনিসটা এখন খুব কম দেখা যায়। এখন দেখি যে মানুষের মধ্যে এই যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়াটা তাদের বৈষয়িক জীবনের সঙ্গে একাকার করে দিচ্ছে। মানুষের জন্য ভালোবাসায় সমর্পিত হওয়া, এই বিষয়টির খুব ঘাটতি। অথচ আমরা 50, 60, 40-এর দশকের প্রসঙ্গ যদি নিয়ে আসি, এমনকি 80-র দশকও যদি নিয়ে আসি, তখন আমরা দেখতে পাই যে রাজনীতি মানে হচ্ছে সমাজকে ভালোবাসা, দেশকে ভালোবাসা এবং দেশের সেবা করা। সেবাটা আমরা বলি হয়তো, কিন্তু সেবাটা করি আমার, জনগণের নয়। ব্যাপারটা কি এরকম? এই কথাটা দারুণ একটা কথা বলেছেন, সেবাটা নিজের। হ্যাঁ, আমরা নিজের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারছি না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, রবীন্দ্রনাথ গানের একটা লাইন। সেই নিজের মধ্যে থেকে বের হয়ে আসতে হবে, যে আরো প্রেমী, আরো প্রেমী মোর আমি ডুবে যাক নেমে, আরেকটি গানের কলি। তো এই আমিটা আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করছে। এইখানে আমিটাকে একটু চেপে রেখে সামষ্টিক যে বিষয়, সেইটাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু সেইখানে গুরুত্ব তখনই পাবে যদি তার মধ্যে দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা থাকে। তাহলে আমরা কি যথেষ্ট সুনাগরিক হয়ে উঠতে পারিনি? এ সম্পর্কে তো এইভাবে বলা যাবে না। তবে
আমাদের হতে হবে। এই জায়গাটায় আমরা যোগ্য নাগরিক হয়ে উঠতে চাই। আমি যেমন আমার অধিকারটা চাই, সেই সঙ্গে সঙ্গে আমার দায়িত্বটুকু কিন্তু পালন করতে হবে। এই দায়িত্বটুকু পালন করবার ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে। ওই যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে শুধু আমি আমারটাই দেখছি এবং আমারটা পেলেই হয়, অন্যেরটা পাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এইরকম একটি জায়গায় যখন আমরা উপনীত হই তখন প্রশ্ন জাগে, ১৯৭১ সালে তো এই ৭.৫ কোটি মানুষ তো আমরা একত্র হয়েছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম, আমরা ৩০ লক্ষ মানুষের জীবন বিসর্জন দিয়েছিলাম, আমরা ২ থেকে ৫ লক্ষ নারীর সম্ভ্রমকে আমরা দিতে হয়েছিল আমাদের। তার মধ্য দিয়ে যে বাংলাদেশটা গড়ে উঠেছিল, সেই বাংলাদেশটা তো আমাদের সকলের স্বপ্ন ছিল যে এই বাংলাদেশটা হবে সাম্যের, এই বাংলাদেশটা হবে সকলের মানবিক একটি বাংলাদেশ। চেষ্টা হচ্ছে কিন্তু আমরা কোথায় যেন ব্যর্থ হচ্ছি। আপনার দীর্ঘ অধ্যাপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে এই বিষয়টা মূল্যায়ন করবেন যে কেন আমরা ব্যর্থ হচ্ছি? আসলে মুক্তিযুদ্ধের পর আমাদের মধ্যে এই আহ, অনেক ভোগাকাঙ্ক্ষা জাগ্রত হয়। মানুষ ক্ষণস্থায়ী, অতএব যা কিছু এই মুহূর্তেই আমাকে পেতে হবে, এই রকম ভোগ বাদিতা আমাদের মধ্যে চেপে বসেছে এবং সেইখান থেকে আমিটা বড় হয়ে গেছে। আমার উপার্জন, আমার কল্যাণ, আমার সংসার। আমি তো বলি যে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, যাদেরকে অনেকে বলেন শিক্ষিকা, আমি শিক্ষিকা বলি না, শিক্ষক, অবশ্যই শিক্ষক। হ্যাঁ, তাদের মধ্যে নিজের সন্তানকে ভালোবাসার যে আবেগটা আছে, অন্যের সন্তানের প্রতি সেই ভালোবাসার আবেগটা দেখি না। হ্যাঁ, একমাত্র গর্ভধারিণী কি মা? নিশ্চয়ই না। আমরা যখন মাতৃভূমি বলি, হ্যাঁ, আমরা দেশকে ধারণ করি, তাই না? ১৯৭১ সালের যুদ্ধের মধ্য দিয়ে সেই ব্যাপারটাই তো প্রস্ফুটিত হয়েছিল, হয়েছিল নিঃসন্দেহে। তাই না? হুম, কিন্তু তারপরও যেমন ধরুন যে অগ্রসর যে বাংলাদেশ হয় নাই তো অনেক ক্ষেত্রেই হয়েছে। কিন্তু একটা বিষয়ে দেখতে পাচ্ছেন আপনি, সেটি হচ্ছে যে বিজ্ঞান। সারা পৃথিবী তো চলছে বিজ্ঞানের উপর, প্রযুক্তির উপর। কেমন? এই যে আপনি চশমাটা পড়েছেন, এটার যদি আবিষ্কার না হতো তাহলে আপনি কিন্তু পড়তে পারতেন না। এবং অবশ্যই। পৃথিবীর কোটি, কোটি মানুষ পড়তে পারত না। এটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। দেখেন আমাদের কিন্তু সেরকম কোনো আবিষ্কার নাই এই বাংলাদেশে। মানে কেমন জানি আমরা একটা ভোগ্যপণ্যের বাজারে পরিণত হয়েছি পৃথিবীর। হ্যাঁ, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা সেইভাবে কিন্তু কাজ করতে পারছি না। আমাদের শিক্ষার্থীদের যে সেই ধারায় নিয়ে যেতে হবে, তার কোনো যোগ্য আ মানুষ আমরা পাচ্ছি না। তারা ওই কিছু বিদ্যা সেইটা দিয়ে থাকেন। আমি যেমন একটা কথা বলি প্রায়ই, বিদ্যা এবং শিক্ষা এ দুটো আলাদা জিনিস। কিন্তু আমরা এ দুটোকে সমার্থক মনে করি। বিদ্যা হচ্ছে আহরণে, আর শিক্ষা হচ্ছে আচরণে। বাহ! চমৎকার। এটা রবীন্দ্রনাথ বলেছেন। এই এই আচরণগত বিষয়ে আমাদের আরো সজাগ হতে এবং হবে। একই সঙ্গে যে প্রযুক্তি এবং তারই সঙ্গে বিজ্ঞান মনস্কতা, মানুষের মগজের ভেতরে একটা বিজ্ঞান মনস্ক সমাজ যদি তৈরি না হয়, আমরা তো অগ্রসর হতে পারবো না। অবশ্যই বিজ্ঞান মনস্ক না হলে আমি কিন্তু সেই পশ্চাৎপদ যে সমস্ত ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাগুলো ধারণ করে একটা থাকতে চাইব। একটা কুপমণ্ডূক সমাজে প্রবেশ কুপমণ্ডূকতা মধ্যে। আমাদের মধ্যে তৈরি হবে। হুম, আপনি তো দীর্ঘদিন ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া পড়ানো পাঠচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং অনেক কাজ করেছেন সেই বিষয়ে। আ আপনার হাতে অনেক ছাত্র পড়েছেও প্রচুর বই। সেই যে জ্ঞানের একটা বিকাশ হওয়ার কথা ছিল, যে আশা ছিল, আপনার কি মনে হয় সেই আশা বা প্রত্যাশা আপনার পূর্ণ হয়েছে ছাত্রদের মধ্য দিয়ে? এক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া সামগ্রিকভাবে তেমন আশা পূরণ হয়নি। কিছু ব্যতিক্রম আছে। না সেটা থাকে। হ্যাঁ, যুগে, যুগে কিন্তু সেটা থাকে। এই বই পড়াটা আর কর্মসূচিটার ব্যাপারে আমার একটা এখন সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা কি সত্যিই হচ্ছে? না এটা শুধু কিছু পরিসংখ্যান দিয়ে সবাইকে বলা হচ্ছে
এটা একটা প্রজেক্টের আন্ডারে যখন চলে যাচ্ছে তখন সমস্ত কিছু কিন্তু তার উদ্দেশ্য হারিয়ে ফেলে। কিন্তু আমরা যখন বিশ্ব সাহিত্য কেন্দ্র করতাম তখন একজন সংগঠক ওই এলাকার সে নিজে উদ্যোগী হয়ে বই পড়ার জন্য বই বিতরণ করতে যেত। এমন হয়েছে যে আমাদের অফিস নাই, বই এমন এক জায়গায় রেখে দিয়েছি, ভাড়া দিতে পারিনি বলে তালা দিয়ে দিয়েছে। আমার শিক্ষার্থীরা বলল, স্যার বই আমরা ওখান থেকে নিয়ে আসবো চুরি করে। আমি বললাম এটা তো অন্যায় হয়ে যাবে। বলেছে, স্যার বই তো না দিলে চলবে না, বটতলায় বসে শিক্ষার্থীদের বই দিয়েছি, তারপরও কাজটা চলেছে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলছেন, যখন আমি অফিসের কথা বলেছি তখন তিনি বলেছেন বই পড়া হচ্ছে একটা আন্দোলন, আন্দোলন ঘরে হয় না, রাস্তায়। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া আন্দোলনের এই যে আদর্শটা, এই আদর্শটা কিন্তু খুবই ভালো, কিন্তু সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হওয়ার ফলে সেটা বোধহয় তেমন কার্যকর হচ্ছে না। শিক্ষক রাজনীতি আমাদের মধ্যে একটা ক্রান্তিকাল তৈরি করে দিয়েছে। শিক্ষকরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন রাজনীতি করেন, সরকারি দল এবং বিরোধী দল এবং একই কারণে যে ভালো পোস্টিং, ভালো থাকা, ভালো খাওয়া, এইটা কি হওয়া উচিত ছিল? বা ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বের কারণে শিক্ষার পরিবেশটা তো কলুষিত হয়, এটা কি হওয়া উচিত ছিল? আমি মনে করি রাজনীতি করা আর দল করা কিন্তু আলাদা জিনিস। প্রত্যেক ব্যক্তি রাজনৈতিকভাবে সচেতন থাকবে, কিন্তু দল করে অন্ধ হয়ে যে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দিবে এবং স্বার্থ উদ্ধারের জন্য নানান রকম অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে, এটা তো হতে পারে না। সেইটার বিষয়ে আপনারা নিজেরা কি কখনো মুখ খুলেছেন, কখনো বলেছেন যে এটা হওয়া উচিত নয়? এটা বলবার সেই প্ল্যাটফর্মটা এখন আর নেই। এখন এটা বললে সেটা সকলের কাছে ছড়িয়ে যাবে, সেই ব্যবস্থা কোনো পক্ষ থেকে, বিশেষ করে যারা দায়িত্বে থাকেন, নীতিমালা প্রণয়ন করেন সরকারিভাবে, তাদের এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এই যে সরকারিভাবে বললেন, তো সব তো আর সরকারি না। যারা বেসরকারিভাবে কিংবা অবসর গ্রহণ করার পর কিংবা ধরেন যখন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, শিক্ষকতা করছেন, সেই ফাঁকে ফাঁকেও এই যে বুদ্ধির যে একটা আন্দোলন, বিবেকের যে আন্দোলন, এটা তো করা যায়। বুদ্ধির আন্দোলন যেটা করেছিলেন গত শতকে আবুল হুসেনরা, করেছিলেন ডক্টর মোতাহার হোসেন, তারপর হচ্ছে আবুল ফজল, আবুল হুসেন, তারপরে সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল কাদির, আনোয়ারুল কাদির, এরা ছিলেন। সেই ধারাটা লুপ্ত হয়ে গেছে, সেই ধারাটাকে জীবিত রাখতে পারিনি আমরা, এবং ক্রমান্বয়ে এই সব আদর্শের যে উজ্জীবন, এই উজ্জীবনটার সঙ্গে আমাদের শিক্ষা একটা যে ভূমিকা নিবে, সেই ভূমিকাটা শিক্ষা নিতে পারছে না। আচ্ছা, এই যে আমাদের একটা শেখ হাসিনা সরকারের পতনের পর যে সরকার এসছিলেন, সেই সরকারের সময় বাংলাদেশে স্কুলে, কলেজে, আপনার বিশ্ববিদ্যালয়ে এক ধরনের মব তৈরি হয়েছিল। ছাত্ররা যাকে পছন্দ হয় নাই কিংবা কোনো শিক্ষক কর্তৃক যখন পছন্দ হয় নাই, তার গোষ্ঠী কর্তৃক আরেকদের বিতরণ করার, একটা অপমান করার, লাঞ্ছিত করবার, এবং সেটা এখনো চলছে। একজন মানুষ হিসাবে, একজন শিক্ষার সঙ্গে যুক্ত একজন মানুষ হিসাবে কিভাবে দেখছেন? এইখানেই কিন্তু আরেকটা প্রবল ধস সৃষ্টি হয়েছে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষকদের প্রতি যে সম্মান বোধ, শ্রদ্ধা ছাড়া, বিষয়ের প্রতি শ্রদ্ধা, এবং সেই বিষয়টা যার মাধ্যমে আমি অর্জন করব তারও প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সেই শ্রদ্ধাটা একদম ভাবে ভেঙে তছনছ হয়ে গেছে। এবং এখন শিক্ষকরা
বিপন্ন বোধ করছেন। শিক্ষার্থীদের ব্যাপারে তাদের মনের ভেতরে একটা সবসময় একটা আতঙ্ক শঙ্কা সৃষ্টি হয়, আতঙ্ক কাজ করে। আতঙ্ক কাজ করে, কখন কি হবে, কিভাবে যদি অপমানিত হই, এইরকম একটা ব্যাপার চলে এসছে। সেইটাকে, এই আতঙ্কটাকে দূর করে একটা সত্যিকার একটা শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা কিন্তু ৯০-র দশকে, ৮০-র দশকে একটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে যে যখন বাংলাদেশে এরকম কোনো বিপর্যয় দেখা দিয়েছে বা কোনো সংকট দেখা দিয়েছে, তখন কিন্তু বুদ্ধিবৃত্তিক মানুষেরা একত্র হয়ে বিবৃতি দিতেন, কথা বলতেন, প্রতিবাদ করতেন যে এই জিনিসটা হওয়া উচিত নয়, এইটা হওয়া উচিত, এবং দেখা গেল তার একটা পজিটিভ ব্যাপার ছিল, গড়ে উঠতো। সেটাও কিন্তু এখন নেই। না, বুদ্ধিজীবীদের যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করি সব সময় সংকটকালে, জাতির সংকটকালে, সেই ভূমিকাটা আমরা এখন আর দেখতে পাচ্ছি না। তারা কি কারণে যে নিস্তব্ধ হয়ে গেছে, সেটা একটা রহস্যজনক আমার কাছে মনে হচ্ছে। সেই বুদ্ধিজীবী সম্প্রদায় অধিকাংশই বেঁচেও নেই। বেঁচে নেই। কিন্তু যারা আছেন তারা কি বিক্রি হয়ে গেছেন? এটা এটা বলা খুবই মুশকিল। তবে এইরকম সন্দেহ, এইরকম প্রশ্ন জাগতেই পারে সবার মনে। যেহেতু কোথাও কোনো ঠাঁই নাই, কোনো তরঙ্গ উঠছে না, কোনো প্রতিবাদ উঠছে না, এটা নিস্তরঙ্গ জীবন ব্যবস্থা। একজন একজনকে মারছে, অপমান করছে, ক্লাস থেকে বের করে দিচ্ছে, দরজায় তালা দিয়ে দিচ্ছে, শিক্ষকের দরজায়, ওকে আমি পছন্দ করলাম না। অথচ আপনি বলেছিলেন যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। তা বৈষম্য বিরোধী আন্দোলন করে যখন ক্ষমতায় এলেন, তখন বৈষম্য আরো বেশি প্রতিষ্ঠিত করলেন। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু আন্দোলনের পরে সেই সেই বৈষম্যেরই তো প্রসার লক্ষ্য করলাম আমরা। তো এই জায়গাটায় সেই আদর্শটাকে নিয়ে আন্দোলন করে সেই আদর্শের লক্ষ্যে পৌঁছার জন্য যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো এখনই করতে হবে। আসলে আর তো সময় আমাদের নেই। নেই। প্রতিটি মুহূর্তই মূল্যবান একটা জাতির জন্য। অবশ্যই জাতি এক একটা সময়ের মধ্যে দিয়ে নতুনভাবে, যেমন একটা বৃক্ষ তার ডালপালা বিস্তার করতে থাকে উপরের দিকে, ধীরে ধীরে সেই বিস্তার জাতির মধ্যে তৈরি করে দিয়ে যদি আমরা কিছু করতে পারি, তবুও সেই রকম স্বপ্ন দেখতে হবে। দেখুন, ডি রোজিও এক অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি প্রথম বলছিলেন সাবকন্টিনেন্টে বা এই অঞ্চলে যে প্রশ্ন করো। আসলে যদি প্রশ্ন না করা যায়, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি এক নাগাড়ে পড়িয়ে গেলেন আমাকে, কিন্তু আমার মধ্যে তো প্রশ্ন উদিত হতে হবে। অবশ্যই। এবং আমি আপনাকে প্রশ্ন করলে আপনি যখন উত্তর দেবেন, এবং উত্তর এবং প্রশ্নের মাঝখান দিয়েই তো গড়ে উঠবে মেধা, জ্ঞান, নতুন চিন্তার বিকাশ ঘটবে। সংশয়বাদী হতে হবে, সংশয় থাকবে আমার সবকিছুর মধ্যেই। আজকে যে আপনার সঙ্গে আমি কথা বলছি, সেখানেও আমার সংশয় থাকবে বা অতৃপ্তি থাকবে, প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার মতন সেই অবস্থাটা নেই। আমরা যখন মানুষ, আমাদের মধ্যে কিন্তু দ্বৈততা থাকবে, প্রশ্ন থাকবে, হয়তো রাজনৈতিক বিভাজনও থাকবে, কিন্তু তারপর আমরা একসঙ্গে বসে তো চা খেতে পারি। এটাই তো মনুষ্যত্ব হওয়া উচিত ছিল। হয়নি কেন? মনুষ্যত্বের গুণাবলীগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারছি না। এই গুণাবলী দিয়ে যে একজন মানুষ হওয়া যায়, বড় মানুষ হওয়া যায়, সমৃদ্ধ মানুষ হওয়া যায়, সেই শিক্ষাটা আমাদের একাডেমিক জীবনে সেইভাবে নেই।